ঘুম ঘুম চোখ শিওরে তুমি, চোখের পাতা বোঝনি। দেখেছি নির্ঘুম তোমায় যতবার চোখ মেলেছি, আদরে মমতার চাদরে ছিলে আছো তুমি জানি। শত সন্তানের জন্ম দিয়েছ তুমি, পারো জননী। সহস্র সন্তান যোগ্য সম্মান দিতে পারবে না জানি জননী। তবু মমতায় নিঃস্বার্থ আলিঙ্গনে নিয়েছ জানি, তুমি তাই মাগো সৃষ্টির সেরা আমার জননী। মরিয়মকে তো কিছু বলে লাভ নেই, ওর তো বেসিক একটা প্রবলেম হচ্ছে, ও কোনো কথা শুনতেও চায় না, নিজের দোষ দেখতেও পায় না। আমার বাবাকে মেরে ফেলে উনি আমাকে ঘরে বন্ধ করে রাখতে চাচ্ছেন তো? সেটা আমি কোনো দিনও হতে দেব না আন্টি, কোনো দিন না। শাকির, একটা সময় ছিল, এই তো কয়েকদিন আগের কথা, তুই তোর মা সম্পর্কে এত 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 গুণগান করতে, আর সেই মা সম্পর্কে তুই এত বিষ ঢালছিস। থ্যাংক ইউ আন্টি। সামান্য সময়ের জন্য হলেও আপনি আমাকে এখানে আশ্রয় দিয়েছেন। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো আন্টি। থ্যাংক ইউ। আমি আসি আন্টি। কিন্তু তুমি কোথায় যাবে আরশি? পৃথিবীটা তো অনেক বড় আন্টি, দেখি দেখি কোথাও একটা আশ্রয় পেয়েই যাব, যেমন করে হোক চালিয়ে নেব, এসব কথা উপন্যাসে আর নভেলে পড়তেই ভালো লাগে। কিন্তু মা, বাস্তবের সঙ্গে এসবের কোনো মিল নেই। বাস্তবটা কেমন শুনবে? এই সমাজে একা একটা যুবতী মেয়েকে মানুষ কিরকম চোখে দেখে জানো? তোমার ওই সরল দুটো চোখ বলে দিচ্ছে বাস্তব জীবনের কিছুই তুমি জানো না। শকুন দেখেছ? শকুন মরা ছাগল গরু কিরকম ঠুকরে ঠুকরে খায়, যদি একবার দেখো সহ্য করতে পারবে না। অনেক সময় মানুষই শকুনের মতো হয়ে যায়। একা কোনো মেয়েকে দেখলেই ওইসব নোংরা মানুষগুলো নড়ে চড়ে বসে, থাবা মারে, ব্যবহার করে, আর তারপর ছেঁড়া জুতোর মতো ফেলে দিয়ে চলে যায়। মার্শি, নিজেকে পুরুষ মানুষের ভোগের বস্তুতে পরিণত করো না, বরং নিজের পায়ে নিজে দাঁড়াও, নিজের মর্যাদা প্রতিষ্ঠিত করো। নিজের পরিচয় মর্যাদা কিভাবে করব আন্টি? তুমি পারবে আরশি, তুমিই পারবে। সবসময় দুটো স্মৃতি প্রদীপের মতো নিজের মনের মধ্যে জ্বালিয়ে রাখবে। এক হচ্ছে তাকে যে তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আর দুই তোমার বাবার মৃত্যুর যন্ত্রণাকে। তাহলে দেখবে তোমার ভেতরের ছাই চাপা আগুন তোমাকে বলে দিচ্ছে কোন পথে যাবে, তুমি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এবার আমি যে কথাটা বলবো সেটা তুমি খুব মন দিয়ে শুনবে আরশি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না আপু, আমার মম এই ফ্যামিলির জন্য এত কিছু করেন, তারপরে সবাই মামের নামে কমপ্লেন করে।
এই যে এত বড় একটা বিপদ থেকে আপনাদের সবাইকে উদ্ধার করলো, তারপরে সবাই আমার মামকে নিয়ে যা তা বলে। আপু, আরশির কথা ধরুন। এই যে আরশি কাউকে না বলে বাড়ি থেকে এভাবে পালিয়ে গেল, একবার ভাবুন তো, রাস্তায় যদি ওর কোনো বিপদ হতো, কোনো বাজে লোকের হাতে পড়তো, তাহলে কি হতো? আব্বু, আপনি তো এই পরিবারের সবচেয়ে গুরুজন, এত ভালো একটা পোস্টে চাকরি করেছেন, কত বিচার বুদ্ধি আপনার, কিন্তু তারপরেও আপনি সব কথা শুনে চুপ করে থাকেন কেন আব্বু? না না বৌমা, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি জানি আব্বু, আমি আর আমার মামা, আমাদের কথা মনে হচ্ছে ফালতু কথা, বাজে কথা, তাই না আব্বু? একবার চিন্তা করে দেখুন তো আব্বু, এই ফালতু মানুষটাই আপনাদের যে কোনো বিপদে আপনাদের পাশে এসে দাঁড়ায়। আর বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর এবারই মানুষ সবকিছু ভুলে যায়। আব্বু, যেদিন আরশির বাবা মারা গেল, আপনার মনে আছে? সেদিন যদি আমার মাম না থাকতো, অ্যাটলিস্ট আপনি পুলিশে বড় কর্মকর্তা ছিলেন, আপনি ভালো করে জানেন কি হতে পারত। আর ওই আশিকে যখন আমার মামা আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছে, এত বড় একটা বিপদ থেকে সবাইকে রক্ষা করেছে, কিন্তু তারপর এবারে মানুষ আমার মাকে নিয়ে। আব্বু, শাকিব, তুই কি বলবি আমি জানি। বৌমার কথা শুনে তোর বাবা মার উপরে রিয়াক্ট করা কি ঠিক? আব্বু, আমিও চাই না বাড়িতে সবসময় একটা অশান্তি লেগে থাকুক, এসব আমার ভালো লাগে না আব্বু। ভালো একটা প্রজেক্ট হাতে নিয়ে কাজ শুরু করেছিলাম, আল্লাহ জানেন আপনারা আমার শাশুড়িকে কি বুঝিয়েছেন। এখন যদি উনি কাজটা অফ করে দেন। আচ্ছা আব্বু, আপনারা তো ভালো করে আমার শাশুড়িকে চিনেন, তাই না? শাকিব, মনে হচ্ছে তুই তোর বউ শাশুড়িকে আমাদের চাইতে বেশি চিনে ফেলেছিস। আব্বু, আমি আর পারছি না, রিয়েলি আমি আর পারছি না। আচ্ছা ভাবি, সব কিছুর জন্য নিজেকে এমন দোষী মনে করো কেন? দেখো, আরশি আপু যদি থাকতে নাই চাই, তাহলে তুমি জোর করে বেঁধে রাখলেও সে থাকবে না। কথায় আছে না যে পাখি খাঁচায় থাকতে চায় না, সে সবসময় পালানোর রাস্তা খোঁজে, সবসময় খোঁজে, আর সুযোগ পেলেই পাখি পালিয়ে যায়। তুমি যাই বলো পায়েল, আম্মু দায়িত্বটা আমাকে দিয়েছিল, আমার উচিত ছিল দায়িত্বটা ঠিকঠাক পালন করা। আমিই পারিনি, আমারই ভুল। বসো। কেন নিজেকে দোষ দিয়ে কষ্ট পাচ্ছ? ও তো পালিয়ে গেছে, তারপর তোর খোঁজ পাওয়া গেছে, তাই না? পাওয়া গেছে ভাবি, কিন্তু ও তো আর এ বাড়িতে ফিরে এলো না। কেন যে এলো না সেটা তুমি বুঝবে না। সব ওই জুবাইদা আন্টির চাল, বুঝেছ? কেন আরশি আপুকে যখন উনি পেল, তখন আমাদের বাসায় নিয়ে আসতে পারলো না? পারতো না আনতে? আমি বুঝতে পেরেছি, আরশিকে
রিনা ভাবির মাই উল্টাপাল্টা বুঝিয়েছে। আচ্ছা, উনি কি চায়? আর এদিকে রিনা ভাবিও তো সব সময় একটা না একটা ঝামেলা পাকাতেই থাকে। কেন ভাবি, জানো না? রিনা ভাবি মনে করে আমাদের আম্মু আমাদের ভাই বোনদেরকে সমানভাবে আদর করে না, এক চোখে দেখে না, সমানভাবে ভালোবাসে না। এই কথাটাকে প্রমাণ করার জন্য রিনা ভাবি উঠে পড়ে লেগেছে। আর ওনার মা তো আছে ওনার পিছনেই। যত বুদ্ধি ওই জুবাইদা আন্টিই দেয়। শুনেছি আগে থেকেই নাকি জুবাইদা আন্টি আম্মুকে দেখতে পারতো না। আম্মা কিন্তু জুবাইদা আন্টির সাথে লাগতে যায় না পায়েল। জুবাইদা আন্টি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে। এখন তো কত প্ল্যান প্রোগ্রাম করে শাকিরকে তাদের দলে টেনে নিয়ে গেছে। জানো, শাকির আগে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, তর্ক করতো না। তোমার ভাইয়া মাঝে মাঝে আম্মার সাথে তর্ক করতো, আবার আম্মার কাছে গিয়ে মাফ চাইতো, কাঁদতো। আর এখন শাকিরকে দেখো, ওর কোনো অনুতাপই নেই। আমার তো মনে হয় শাকির ভাই বিজনেস আর গাড়ি পেয়েই সব কিছু ভুলে গেছে। সৃষ্টি, বিজনেস, গাড়ি, টাকা, এই সব কিছু তো আগেও ছিল। জুবাইদা আন্টি কত টোপ ফেলেছে। আসলে কি হয়েছে জানো, শাকির রিনার আঁচলের তলে চাপা পড়ে গেছে। রিনা যদি বলে দিনকে রাত, শাকিরও তাই বলে। পুরুষ মানুষের ইগো যখন ভেঙে যায়, তখন তাদের বউরা তাদেরকে ভেড়া বানিয়ে রাখে। আচ্ছা সেজা ভাবি, তুমি ভাইয়ার সাথে এমন পাওয়ার প্র্যাকটিস কখনো ট্রাই করোনি? পায়েল, এটা তো রুচি আর শিক্ষার বিষয়। রিনা ভাবির কথাবার্তা, চালচলন এসবের সাথে কি আমাদের মেলে বলো? একদম ঠিক বলেছো। বিয়ের পর থেকে রিনা ভাবি একটা প্রশ্ন আমাকে করেই যাচ্ছে, বাসর ঘরে আমরা কি করেছি, সাগর কি বলেছে, আমাকে ভালোবেসেছে কিনা, আদর করেছে কিনা। আবার বলে সাগর মনে হয় তোমাকে পছন্দই করে না, এই জন্য তোমাকে ফেলে চলে গেছে। মাঝে মাঝে আমার ইচ্ছে করে এমন একটা জবাব দেই যাতে আর কখনো আমাকে এই ধরনের উল্টাপাল্টা কথা বলার সাহস না হয়। কি করব, নিজেদেরই তো সংসার, অশান্তি করে লাভটা কি? সবকিছু ভেবে চিনতে তারপরেই তো সবকিছু করতে হয়। এই যে তুমি বললে আমাদের সংসার, সবকিছু ভেবে চিনতে করতে হয়। এই সংসারটাকে রিজু আর আমি যদি আমাদের সংসার মনে না করতাম, তাহলে এটা কবে ভেঙে খান খান হয়ে যেত। তোমার ভাইয়া তো এখনো বেতনটা এনে আম্মার হাতে তুলে দেয়, অন্যরা কিন্তু এর ধার দিয়েও হাঁটে না। আচ্ছা তুমি বলো, এত বড় একটা সংসার, এ সব কি আব্বার পেনশনের টাকা দিয়ে চলে? আমি আসলে কি কথা নিয়ে যে বসলাম না। তোমার বড় ভাইয়া তো এবারের বড় ছেলে, তারই তো দায়িত্ব, সেই তো এসব করবে। এই যে আমি আশিকে আনতে গেলাম, জুবাইদান্টির ওখান থেকে আশি এলো না, এই নিয়ে আমাদের মধ্যে কত টেনশন কাজ করছে, তাই না? কিন্তু দেখো, রিনা হয়তো এ নিয়ে নতুন কোনো ঝামেলা পাকাচ্ছে। আবার কিসের ঝামেলা ভাবে? ওহো, এভাবে তুই নিজেই যদি টেনশন করিস আর তাতেই ভেঙে পড়িস, তাহলে কি করে হবে বল? তুই তো জানিস তোর শাশুড়ি আমার ক্ষমতা, আমার স্ট্যাটাস, আমার পার্সোনালিটি এগুলোতে হিংসে করে। আর সে রাগটা গিয়ে পড়ে তোর উপর মেন্টাল টর্চার করে। একটা কথা শোন, যেদিন থেকে শাকির আমার সঙ্গে বিজনেসে হাত মিলিয়েছে, সেদিন থেকে মরিয়ম ইনসিকিউর ফিল করছে। ও আসলে ভয় পাচ্ছে যে ওর আদরের ছেলে যে কিনা ওর আঁচলের গিটে বাঁধা থাকতো, সে এখন আবার জুবাইদার আঁচলের তলায় শেল্টার নিচ্ছে কিনা। এটাই তো আসল খেলা রে। ওই মরিয়ম ইনসিকিউর ফিল করতে করতে দেখবি একদিন পাগল হয়ে গেছে। তুই টেনশন করিস না। টেনশন করবো না মাম। ওই যে আশি এই বাড়ি থেকে পালিয়ে গেল, ওর পালিয়ে যাওয়ার সমস্ত দায়ভার
আমার ঘাড়ে পড়েছে, তুমি জানো কেন মম? আসলে সমস্ত দোষ হচ্ছে ওই সৃষ্টির। একটা এতিম গাইয়া আনকালচার্ড একটা মেয়েকে বউ করে এ বাড়িতে এনেছে। তুমি জানো মম, ওর উপর দায়িত্ব ছিল আশিকে দেখে রাখার। ও যদি ওর দায়িত্ব ঠিকমতো পালন করতো, আশিকে দেখে রাখতো, আশি কি পালাতে পারতো বলো? আশ্চর্য। এখন কি করছে জানো? কেঁদে কেটে একদম ভাসিয়ে দিচ্ছে। আর তাই দেখে আমার শাশুড়ি আম্মু একদম গোলে শেষ। ও 7 খুন মাফ করে দিয়েছে। ইউ নো মম, আম্মু যখন ওর সামনে থাকতো আরশিকে জড়িয়ে ধরে সে কি আদিক্ষেতা তুমি ভাবতে পারবে না। আর যে আম্মু সামনে থেকে সরে যেত অমনি সব আদর শেষ। আর আম্মু কি ভাবতো জানো? আহারে আমার কত ভালো বৌমা। মাম তুমিও না, কি দরকার ছিল ওকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার? রাস্তাঘাটে পড়ে থাকতো অথবা ট্রাকের গায়ে ধাক্কা লাগতো, তাহলে এবারই মানুষ বুঝতো কত ধানে কত চাল। ও তাই? তাহলে তুই বল, আমি তোর মা নাকি তুই আমার মা? ফোন রাখ, আর তোর ওই অ্যাংরি সাজেশন তোর শাশুড়িকে গিয়ে শোনা যা। পাগল একটা। একটা কথা শোন, আমি যে ডিসিশনই নিই সেটা তোর ভালোর জন্যই নিয়ে থাকি। তুই বুঝতে চাস না, তুই আর শাকির যে আমার সব রে, সব। আমি যা করছি একমাত্র তোদের ভালোর জন্যই করছি, তোদের দিকে চেয়েই করছি। মম, ওই পাগল মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে গিয়ে কি ভালোটা হয়েছে শুনি? ছোটবেলায় মৌলভী সাহেবের কাছে শুনেছি বাড়িতে রাখা সব জিনিসই কোনো না কোনো সময় কাজে লাগে। সে এক টুকরো ছেঁড়া ন্যাকড়াই হোক আর অবহেলায় পড়ে থাকা কাগজের বান্ডিলই হোক। মম রিয়েলি আমি না তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আর তুমি মাঝে মাঝে কি সব বলো না, আমি কিচ্ছু বুঝতে পারি না। বিশ্বাস করো, ছেঁড়া ন্যাকড়া, কাগজের বান্ডেল, এসব কি মম? তোরা তো বুঝে কাজ নেই। তুই এখন যা, গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি খা, আমি রাখি। কি ব্যাপার আরশি, তুমি শুয়েছিলে, আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে গেছো, তাই আর ডিস্টার্ব করিনি। আমার ঘুম অনেক কম আন্টি, আর যখনই চোখ বন্ধ করি আমার চোখের সামনে অতীতগুলো সব সাপের মতো ছোবল মারতে থাকে। আমার সর্বনাশের প্রত্যেকটা মুহূর্ত আমার সামনে ভাসতে থাকে আন্টি। আমার বাবার সেই মৃত্যু, ছটফট করতে করতে আমার বাবা আমার চোখের সামনে মরে গেল। আমার বাবার সেই কষ্ট, সেই অক্ষমতাগুলো আমাকে বারবার আঘাত করে আন্টি। আমি আর পারছি না আন্টি, ইচ্ছে করে নিজেকে শেষ করে ফেলি আন্টি। এটা কি আন্টি? এটা একটা হীরের আংটি। এটা আপনি আমাকে দিচ্ছেন কেন আন্টি? পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্টোন হচ্ছে এই হীরে। আবার এই হীরের মধ্যেই লুকিয়ে আছে বিষ। পয়জন খেয়ে মরতে চাচ্ছ তো? হীরেটা মুখে দাও, সব গল্প শেষ হয়ে যাবে। দ্য এন্ড। এছাড়া আমি আর কি করব আন্টি? আমার এই ছেঁড়া ফাটা জীবনটা নিয়ে কিছুই তো করার নেই। তোমার জীবনটা এমন করেছে কে আরশি? মানে আমি ঠিক প্রশ্নটা খুবই সোজা আরশি।
তোমার এই অবস্থার জন্য আজ দায়ী কে? কে আবার? আপনি তো সব জানেন আন্টি। ওই শয়তান আমানটা। না আরশি, তুমি ভুল ভাবছো। আমান তো দাবার বোর্ডের সামান্য একটা সৈন্য মাত্র। তুমি তো সবসময় বলতে বাঁচতে হবে, বাঁচতে হবে। কি করে বাঁচবো বাবা? আমার তো কোনো অবলম্বন নেই, কেউ নেই যে আমি বেঁচে থাকবো। আমার এই অর্থহীন অনর্থক জীবন নিয়ে কিভাবে বেঁচে থাকবো বাবা? ভাইয়া, ভাইয়া, আমান কি হয়েছে? এমন করছিস কেন? ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। আব্বু, বড় ভাবি সিএনজিতে অ্যাক্সিডেন্ট করেছে।